সন্ধ্যার ভায়োলিন লেখনীতে বৃষ্টি ইসলাম। পর্ব সংখ্যা ৪৬। আজ সারা মহল জুড়ে আয়োজন। আজ অব্র চলে যাবে দেখে শেষ সমাদরে কোনো কমতি রাখছে না কেউ। ওহু একা একা ঘুরছে নিহাকে কোলে নিয়ে। আব্রর ঘুম ভাঙে দুপুর ১টার দিকে। ঘুমের আড়মোড়া ভেঙে যখন ওঠে তখন মনে হয় আজ তো সন্ধ্যাবেলায় তার ফ্লাইট। একরাশ কালো মেঘ যেন অব্রর বুকে আঘাত হানে। চট করে উঠে পড়ল বিছানা ছেড়ে। রুম থেকে বাহিরে বেরিয়ে দেখলো খানমহল জুড়ে আয়োজনের শেষ নেই। সবাই ব্যস্ত, কিন্তু অব্র চোখ জোড়া সবাইয়ের মাঝে খুঁজছে শুধু ওহুকে, কিন্তু পাচ্ছে না। বিষয়টা খেয়াল করে আলিনা খান অব্রর কাছে এসে বলে ওঠে, কিরে অব্র, এতক্ষণ ঘুম থেকে উঠলি? অব্র মাথা চুলকে চোখ নামিয়ে বলল, হ্যাঁ মা। তাড়াতাড়ি যা, গোসল করে নে বাবা, নয়তো দেরি হয়ে যাবে। রান্না চড়ানো প্রায় শেষ। ঠিক আছে মা। আলিনা খানের থেকে বিদায় নিয়ে অব্র রুমে চলে গেল, কিন্তু আজও ওয়াশরুমে অব্র গোসল করবে না। চলে যাবে বিধায় ইচ্ছে বাঁধল মহলের পুকুর থেকে গোসল করে যাবে। এই কাঁধে একটা তোয়ালে নিয়ে দাঁত মাজতে মাজতে বেরিয়ে গেল মহল থেকে। পরনে কালো রঙের একটা ট্রাউজার আর লাল রঙের হাফ হাতার টি শার্ট। রেশ রোদ উঠেছে আজ। গা পুড়ে যাচ্ছে অব্রের রোদের প্রখরতার তাপে। পুকুর পাড়ে গিয়ে দেখলো সেখানে ওহু বসে আছে, পুকুরে ঢিল ছুড়ছে। এই ভর দুপুরে ওহুকে পুকুর পাড়ের ঘাটে বসে থাকতে দেখে অব্রের মেজাজটা গরম হয়ে গেল। দ্রুত পা চালিয়ে ওহুর কাছে গিয়ে শটান হয়ে দাঁড়ালো। আকস্মিক ওহু তার সামনে কারো পা দেখে ভরকে গেল। মাথা উঁচিয়ে তাকাতেই দেখলো এক অবায়ক অব্রকে দেখে ফিক করে হেসে দিল ওহু। এখান থেকে পালানোর ধান্দা বের করতে হবে না, নয়তো চটিয়ে গাল লাল করে দিব। এই ভর দুপুরবেলা মহলের বাইরে ছোটাছুটি করা একদম নিষেধ করে দিয়েছিল অব্র ভাই, আর সেই নিষেধ অমান্য করে এখানে বসে আছে ওহু। এখানে কি করছিস তুই? ও হুট করে ঠোঁট বাঁকিয়ে আমতা আমতা করে প্রত্যুত্তর দেয়, ওই এমনিতেই বসে আছিলাম, চল এখন এখান থেকে ফোট। ওহু কিছুটা অবাক হলো। ফুটতে কেন বলছে? এতক্ষণে তার গাল দুটো বা কি তিনটে চর বসে যাওয়ার কথা তো ছিল, কিন্তু চলে যেতে কেন বলছে? আর একটু থাকি এখানে। অব্র চোখ রাঙিয়ে দাঁত কটমট করতে করতে বলে, আজ চলে যাব দেখে কিছু বলছি না, কিন্তু এই যে আমি বলতে ভুলে গেছি, আমি গোসল করব, যা এখান থেকে। এই বলে অব্র সিঁড়ির ওপরে তোয়ালে রাখে। পা থেকে জুতো জোড়া খুলল। ও আস্তে আস্তে চলে যাচ্ছে পুকুর ঘাট থেকে। উঠে দেখে অব্র পুকুরে নেমে পড়ল। ব্রাশ রেখে কুলি করে 2 আঙ্গুলে পানি চেপে দিল। কয়েকবার ডুব দিতে লাগলো। ডুব দিয়ে উঠে দেখে ওহু অব্র তোয়ালে আর জুতো জোড়া নিয়ে দৌড় লাগিয়েছে। অব্র তড়িঘড়ি করে পুকুর থেকে উঠে, কিন্তু অব্র উঠতে উঠতে ওহু পাগার পার। একটু দূরে গিয়ে দাঁড়িয়ে পিছনে ফিরে খিলখিল করে হাসছে। উঠে ওহু অব্রর দিকে তাকিয়ে হাসির কথা জানান দিচ্ছে যে সে প্রতিশোধ নিয়েছে। ইয়েস। মহলে ঢোকার আগেই জুতো জোড়া তোয়ালে বাগানে লুকিয়ে রাখলো। সাধু বাচ্চার মতো চুপটি করে অন্তরের মহলে ঢুকে পড়লো। টিপ টিপ করে নিজের রুমে গিয়ে বসে রইল দরজা লাগিয়ে। অব্র গোসল করে ভেজা শরীর নিয়ে মহলে প্রবেশ করে। অব্রের শরীর বেয়ে অঝরে পানি পড়ছে। শরীর থেকে টি শার্ট খুলে পানি চিপে নিয়েছে, তা দিয়ে হালকা শরীরটাও মুছে নিয়েছে। পায়ে জুতা নেই দেখে মাটি আর বালি লেগে একাকার হয়ে গেছে। মহলের বাইরে নলকূপ চেপে পা ধুয়ে নিল অব্র। অব্রকে অবস্থা দেখে আলিনা খান দ্রুত এগিয়ে এসে তোয়ালে নিয়ে যাসনি? না, মনে ছিল না। কে বলেছে পুকুরে গোসল করতে? এখন যদি ঠান্ডা লেগে যায় তাড়াতাড়ি গরম কাপড় পরে নে। অব্র তার মায়ের কাছ থেকে তোয়ালে নিয়ে মাথা মুছতে মুছতে সিঁড়ি দিয়ে উপরে ওঠে। অব্র সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে দেখলো কাঠবিড়ালি তার রুমের দরজা ফাঁক দিয়ে একটু হালকা করে দেখছে। সেই ফাঁক দিয়েই মুখখানা বের করে রেখেছে। অব্র আর ওহুর চোখাচোখি হতো। ওহু ঠাস করে দরজা লাগিয়ে দিল। অব্র এই প্রতিচ্ছবি দেখে মুচকি হাসলো। এই প্রথম না, এরকম বহুবার করেছে সে অব্রর সাথে। তবে অব্রের মুখের হাসিটা বেশিক্ষণ স্থায়ী হলো না। অব্রহর রুম এড়িয়ে নিজের রুমে চলে গেল। অব্র রুমে চলে যাওয়ার পর ওহু তার রুম থেকে বেরিয়ে আসে। বেলা 2টা বাজে, ফ্লাইট 5টায়। অব্রকে মহল থেকে বেরিয়ে যেতে হবে 3:50-এর মধ্যেই। অব্র বারবারই ঘড়ির দিকে তাকাচ্ছে। সময় বেড়ে চলেছে, আর অব্রের বুকে ধুকপুকুনি আকাশ ছুঁই ছুঁই করছে। সময় যত ঘনাচ্ছে অব্রর
তৎপরতা ততই বেড়ে চলেছে। চোখ বন্ধ করলেই যেন চোখের সামনে গড়ে ওঠা 12টা বছরের দিন ভেসে ওঠে। অব্রর অন্তরের অন্তরাত্মা কেঁপে ওঠে। অব্রর ভাবনার ছেদ ঘটল আলিনা খানের কথায়। খাবারের জন্য ডাক পড়েছে। অব্র একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। পরে থাকে একটি গেঞ্জি তুলে পরে গায়ে নেয়। খাবারখানায় আজ গুরুজনদের আনাগোনা। অব্র চলে যাবে বলে অনেকেই বিদায় জানাতে এসেছে। অহু নিজেই রুমে বসে আছে, কিন্তু অব্র চোখ জোড়া আবার অহুকে খুঁজছে। যাওয়ার আগে সে অহুর সাথে একসাথে বসে খাবার খেতে চায়, কিন্তু তা আর হয়ে ওঠে না। আলিনা খান অব্রের লাগেজ গুছিয়ে দিচ্ছে। ওনার চোখে পানি চিকচিক করছে। অব্র চলে যাবে দেখে সবারই কম বেশ মন খারাপ। অব্র খাবার খেয়ে নিজের রুমে চলে আসে। আলিনা খানের সাথে লাগেজ গুছিয়ে দিতে সাহায্য করছে, কিন্তু আলিনা খান একাই করতে পারবে বলে আশ্বাস দিয়েছে। আমি করতে পারবো, তুই যা, রেডি হয়ে নে। তৈরি হবার কথা শুনে অব্রর মন আরো খারাপ হয়ে গেল। পুনরায় ফ্রেশ হয়ে নিল। খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে অব্র। কালো রঙের প্যান্টের সাথে ইন করা সাদা শার্ট পরেছে, তার উপরে ধূসর রঙের ব্লেজার, গলায় লম্বা টাই, চুলগুলো ছোট ছোট করে সাইজ করা, যাতে করে আর্মি কাটিং বলে আর কি। ক্লিন শেপ দিয়েছে, গালে একটাও দাড়ি নেই। কালো সানগ্লাস নিয়েছে তার সাথে। আপাতত বেশ স্মার্ট লাগছে 20 বছরের এই তরুণ যুবককে। যে কোনো তরুণী মাতাল করে দিতে সক্ষম এই শ্যামবর্ণের পুরুষটি নিমিষেই। তবে এই পুরুষের দৃষ্টি একজনের সীমাবদ্ধ। অব্রর যাওয়ার সময় হয়ে গেছে। নিচে সবাই অব্রের জন্য অপেক্ষা করছে। আলিনা খান কান্না করছে। অব্র রুম থেকে বেরিয়ে দাদিমার সাথে দেখা করে বিদায় নিল। তিনি বিছানা ছেড়ে উঠতে পারে না। যাওয়ার সময় দাদিমার কানে কানে বলে গেল, আমার কাঠবিড়ালি টেকায় দেখে রেখো দাদি। অব্র দাদিমা হাসি দিয়ে অব্রর কান টেনে ধরে। অতঃপর দাদিকে জড়িয়ে ধরে সে দাদির থেকে বিদায় নেয়। সবাই অন্দরমহলে রয়েছে, তবে অহু নেই। অহু দরজার পেছনে লুকিয়ে আছে। হাতের আঙ্গুলে ওড়না পেঁচাচ্ছে, ঠোঁট বাঁকাচ্ছে। অহুরও মন খারাপ হচ্ছে, প্রকাশ করছে, কিংবা সেটা বোঝার বয়স হয়তো বা আদৌ হয়নি তার। অব্র এক এক করে সবার থেকে বিদায় নিচ্ছে। পরিশেষে অব্র অহুকে খুঁজছে। অনেক খোঁজার পর দৃষ্টি মিলল অহুর। অব্র দেখল অহু পর্দার পেছনে লুকিয়ে আছে। অব্র শিফাকে ডেকে বলেছে অহুকে নিয়ে আসতে তার কাছে। শিফা অহুকে হাত ধরে টানলে অহু দরজার পেছন থেকে বেরিয়ে দোতলার দিকে দৌড় দেয়। অব্র অহুর পেছনে দৌড় লাগায়, তবে বেশি দূর যেতে পারে না। অহু দোতলায় উঠতে অব্র পেছন থেকে খপ করে চেপে ধরে তাকে। অহু অব্রের সামনে মুখ গোমরা করে দৃষ্টি নিচের দিকে দিয়ে তাকিয়ে রয়েছে। অব্র অহুর কাছে এসে ওই অবস্থায় হাঁটু গেড়ে বসে। অহু দুটো চোল স্পর্শ করে ম্লান হেসে উঠে বলে, আমি চলে যাচ্ছি। তার মানে তো এই না যে আমি আর আসবো না। আমি কয়েক মাস পর পরই দেশে ফিরে আসবো সবার সাথে দেখা করতে। অহু এখনো নিচের দিকে তাকিয়ে আছে। অব্র পুনরায় সহসা দিয়ে বলে ওঠে, যাওয়ার সময় তুই এরকম করলে আমার কেমন লাগবে বল? তাকা আমার দিকে, তাকা। অহু ধীরে ধীরে চোখ তুলে অব্রর দিকে তাকায়। অব্রর চোখে পানি টলমল করছে। অহুর চোখে ওর পলক ফেলে জোরপূর্বক হাসে। অব্র অহুর হাসি দেখে নিজেও হাসে। কিছু চাই তোর? আমি আসার সময় কি কিছু নিয়ে আসবো? অহু মাথা নেড়ে নাবোধক উত্তর দেয়। নিচ থেকে আলিনা খানের ডাক শোনা যায়, আমাকে এগিয়ে দিয়ে আসবি চল, আর আমাকে ওয়াদা কর দুষ্টুমি একদম করবি না। অহু কিছুক্ষণ ভেবে অব্রের হাতে নিজের হাত রাখে। অব্র মুচকে এসে আবারও বলে ওঠে, আমি ফোন দিব, প্রতিদিন কথা বলবো তোর সাথেও। তোর যদি কোনো দরকার পড়ে শিফাকে গিয়ে বলবি আমাকে একটা ফোন দিতে, কি বুঝলি? অহু মাথা নেড়ে সম্মতি জানায়। ঠিক আছে তাহলে চল আমাদের সাথে, আমার সাথে যাবি তুই। অব্র হাঁটু গেড়ে বসা থেকে উঠে দাঁড়ায়। অহু অব্রের সাথে পা মিলিয়ে অব্র এগিয়ে দেওয়ার জন্য যায়। মহলের বাইরে এসে আবারও সবার থেকে বিদায় নেয়। সকলের চোখে কম বেশি জল, পরিমাণটা বেশি আলিনা খানের চোখে। অব্র যাওয়ার আগে শেষবারের মতো আলিনা খানকে জড়িয়ে ধরে সালাম করে। আজমল খান সহ বাড়ির সকল কর্তা সবাই অব্রকে এয়ারপোর্টে দিয়ে আসবে। গাড়ি চলে এসেছে। লাগেজগুলো গাড়িতে তোলা হয়েছে এক এক করে। অহু এক নজর অব্রর দিকে তাকিয়ে আছে। অব্র বিষয়টা খেয়াল করলো। অতঃপর ম্লান হেসে ওকে টাটা জানায়। অব্র গাড়িতে গিয়ে বসে। সাথে আরো একটা গাড়ি যাবে। এই গাড়িতে বাড়ির কর্তারা রয়েছে। গাড়ি স্টার্ট দেয়। অব্র হৃৎপিণ্ড কেঁপে ওঠে। তড়িঘড়ি করে জানালার কাছ নামে পেছনে ফিরে তাকায়। সবাই অব্রকে টাটা দিচ্ছে। সবার মধ্যে তার দ্বারদর্শী কন্যার দিকে দৃষ্টি অনড়। কোনো এক অজানা কারণে হঠাৎ অব্রর ভয় লাগছে।
দৃষ্টি অগোচর হওয়ার আগ অব্দি অব্র পেছনে তাকিয়ে থাকে। ধীরে ধীরে আবসা হয়ে যায় সবার প্রতিচ্ছবি। অব্র সামনে ফিরে তাকায়। বুকের বাপাসটা চেপে ধরতেই এক অজানা ব্যথা তাকে বুক পাঁজরে আঘাত করে। মহল ছেড়ে চলে আসছে বিধায় এইরকম অনুভূতি হচ্ছে নাকি অন্য কিছু, শ্যামপুরুষ তো জানে না। তাকে অতি শীঘ্রই কোনো এক কারণে এই নিরে আবারও ফিরে আসতে হবে। অব্র স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। অব্র চলে যাওয়ার পর অহু মহলে ফিরে রুমে চলে যায়। ভীষণ মন খারাপ হচ্ছে অহুর। বালিশে মাথা এলিয়ে দেয়। কখন যে ঘুমিয়ে পড়েছে দ্বাদশী কন্যা তা নিজেও জানে না। একরাশ অভিমান, একরাশ বেধি, সবকিছু আবছা হয়ে ভাসছে কল্পনায়। নিজের গড়া অস্তিত্ব নিজেই পিষিয়ে পা দিয়ে শুকনো ডালের মতোই মটকে যাবে বুকের বাপাচর। সে ব্যথার অনুভব কি তুমি কখনো করতে পারবে আদৌ? কাঠগোলাপের ন্যায় তোমার সৌন্দর্যতা, হাসি রেখায় ভাসে তোমার কোমলতা, তা যে কেড়ে নিবে এই পুরুষের হৃদস্পন্দন। ওহে আমার অতি প্রিয় চন্দ্রবালা। অব্র ইংল্যান্ড এয়ারপোর্টে পৌঁছাতে কিছুক্ষণ আগেই চেকিং শেষ করে নিয়েছে ডেভিডের সাথে। ডেভিড আর অব্র একই পার্লামেন্টে থাকবে, একই ইউনিভার্সিটিতে তারা একই ডিপার্টমেন্টে পড়াশোনা করবে। আজমল খানের পরিচিত পার্টনারের ভাগ্নে ডেভিড। আর ডেভিডের দেখা সামনে গিয়ে জড়িয়ে ধরে হ্যান্ডশেক করলো। তারপর তারা লন্ডন শহরের জন্য যাত্রা শুরু করলো। অব্রর বেশ ঘুম পাচ্ছে, ক্লান্তি পড়েছে তার চোখে মুখে, তাই গাড়িতে একটু চোখ লেগে আসছে অব্রর। অন্যদিকে মুখ গোমরা করে অহু বসে আছে। ভালো লাগছে না অব্র চলে যাওয়াতে, ভীষণ একা একা লাগছে তার। অব্র ভাইয়ের সাথে কথা বলতে ইচ্ছে করছে অহুর, তাই বিছানা ছেড়ে অহু শিফাপুর রুমে গেল। অব্র ভাইয়া তো বলেছিল কোনো দরকার হলে শিফাকে কি বলতে। শিফার রুমে গিয়ে দেখে কয়েকবার দরজা ঠকঠক করলো অহু। ভেতর থেকে আওয়াজ আসলো মৃদু স্বরে, কে? ভেতরে আসো। অহু শিফার অনুমতি পেয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকে। অহু ঠোঁট বাঁকিয়ে শিফার দিকে তাকায়। শিফা ওকে দেখে তাচ্ছিলের হাসি হেসে বলে ওঠে, আজ সূর্য কোন দিকে উঠেছে রে? তুই আমার রুমে আসলি? শেষবার কখন আসছিস তা তো আমারও মনে নাই। অহু শিফার কথা শুনে দৃষ্টি সংযত করে নিচের দিকে তাকিয়ে থাকে। ঠিক তো বলেছে শিফা, আজ যদি অব্র থাকতো ইহজহগ জিন্দিগিতে অহু আসতো না। কি আর করার। আচ্ছা রাগ করিস না, বল, এমনি মজা করেছিলাম। কি চাই তোর? অহু মুখখানি উঁচিয়ে চাপা কণ্ঠে বলে ওঠে, অব্র ভাইয়ের সাথে কথা বলবো। উনি বলেছিলেন কোনো দরকার পড়লে তোমার কাছে এসে বলতে। অব্র ভাই তো এখনো মেবি পৌঁছায়নি, যেতে আরো সময় লাগবে। তুমি একটু ফোন দিয়ে দেখো না। আচ্ছা তুই দাঁড়া, আমি মামুনির ফোন নিয়ে আসছি। এ বলে শিফা রুম থেকে বেরিয়ে যায়। অহু চুপটি করে বিছানায় বসে আছে। শিফা ফোন নিয়ে এসে ফোন ঘুটে দেখছে। আমি ফোন দিচ্ছি, এই নে, ধরলে তুই কথা বলিস। ও পেছনে সরে কাচুমাচু করে বলল, না না তুমি কথা বলো, পরে আমায় দিও। আচ্ছা ফোন ধরুক আগে। শিফা একাকে অনেকগুলো কল দেয়, তবে ফোন রিসিভ হয় না। তারপর বাংলায় পাঁচের মতো মুখ বানিয়ে আওড়াতে থাকে, ভাইয়া কল ধরছে না রে, হয়তো এখনো পৌঁছায়নি। তুই এখন চলে যা, গিয়ে ঘুমিয়ে থাক। ভাইয়া ফোন দিলে আমি তোকে ডেকে দিব, কেমন? ও হুট করে ঠোঁট বাঁকিয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। বিছানা ছেড়ে উঠে চক্ষুদয় পানির অবস্থান স্থির বিদ্যমান। ধীরে ধীরে পা বাড়িয়ে নিচের কক্ষে এসে দরজা বন্ধ করে দেয় অহু। অব্র কিছুক্ষণ আগেই নিজের অ্যাপার্টমেন্টে এসে পৌঁছেছে। লাগেজগুলো নিজের রুমে রেখে ফ্রেশ হতে চলে গেল। খুব মাথা ব্যথা করছে অব্রর। ফ্রেশ হয়ে এসে নিজের সিম এবং নেটওয়ার্ক সংযোগ করলো ফোনে। নেটওয়ার্ক সংযোগ করতে অনেকগুলো মিস কল হওয়ার নোটিফিকেশন আসলো। কম বেশি সবাই কল করেছে, কিন্তু সব নোটিফিকেশনের মাঝে একটা মেসেজ অব্রের দৃষ্টি কাড়ল। অব্র ভাইয়া ফোন রিসিভ করুন, ওহু আপনার সাথে কথা বলতে চাচ্ছে। মেসেজটা পড়ে অব্র হৃৎপিণ্ড কেঁপে উঠল। ধরপর করে শোয়া থেকে উঠে বসলো। শিফা আমার ফোনে অনেকগুলো কল দেওয়ার পর অব্র কিন্তু রিসিভ করে না। এক এক করে সবাইকে কল দিতে থাকলো, তবে কেউই ধরলো না। সবাই তো ঘুমাচ্ছে, যার দরুন অব্র সবাইকে একটা করে মেসেজ দিয়ে রাখলো। অহু অব্রের সাথে কথা বলার ইচ্ছা পোষণ করেছে বিধায় অব্র নিজের উষ্ঠচড়া প্রসারিত করে ম্লান হাসল। এই যে ইচ্ছেটা যেন তার মনের মরণবেধি সুখের মতো এক ঔষধ। ফোনটা রেখে দিয়ে হালকা খাবার খাওয়ার জন্য চলে গেল অব্র। বেশ ক্ষুধা পেয়েছে বটে। ডেভিডের সাথে বসে টুকটাক আড্ডা দিয়েছে, খাবার খাচ্ছে। খাবার খাওয়া শেষ করে অব্র রুমে আসলো। একটা মাথা ব্যথার ট্যাবলেট খেয়ে বালিশে মাথা এলিয়ে দিল।
দুই আঙ্গুল দিয়ে কপালে একটু এক পাশটা ডলল ব্যথার যন্ত্রণায়। ফোনটা হাতে নিয়ে দেখলো কেউ কল করেছে কিনা, কিন্তু না, কেউ প্রত্যুত্তরও করেনি। অব্র অনেকক্ষণ অপেক্ষা করলো, কারো ফোন কিংবা মেসেজ আসলো না। বাধ্য হয়ে দু চোখ বুঝতে বাধ্য হলো। রাতের অন্ধকারে রেস্ট এনেছে, প্রভাতে দেখা মিলেছে। রোদ লগ্নে সূর্য ছড়াচ্ছে আলো। পূর্ব দিক ভেদ করে সূর্যের বেগুনি রশ্মি প্রখর তাপ ছড়াতে ব্যস্ত। পাখপাখালিরা নীড়ে পুনরায় পাতা ঝরে গিয়ে নতুন পাতা গজাচ্ছে। পাখপাখালিরা নীড়ে ফিরিয়েছে বহু আগে। শুকনো ডালগুলো থেকে মর্মর ভেঙে পড়ছে শব্দ। বাতাসের বেগে উড়ে যাচ্ছে পাতাগুলো দূর দূরান্তে। খানমহলে বিশাল বিশাল গাছগুলো থেকে অঝরে পাতা ঝরে পড়ছে। ঘুমের ঘরে মগ্ন থেকে আরেক কিশোরী। আজ শুক্রবার, কোনো ব্যস্ততা নেই, স্কুলে যাওয়ার কোনো তাড়া নেই। আচমকা কেউ এসে দারদর্শী শরীরে ধাক্কা দিল। এই অহু, কিরে ওঠ। অহু ঘুমের ঘরে বলল, ঘুমাবো। আরে অব্র ভাই কল দিয়েছে, এনে ধর, কথা বল তাড়াতাড়ি। অব্র ভাই কল দিয়েছে কথাটি শুনেই অহু হকচকিয়ে উঠে শোয়া থেকে উঠে শটান হয়ে বসে। মুখের ওপর থাকা এলোমেলো চুলগুলো দ্রুত হাতে সরাতে থাকে, আর সেই প্রতিচ্ছবি অব্র ব্যাক ক্যামেরা দিয়ে দৃষ্টিবন্দি করে। মৃদু হাসে সে। কি অব্র ভাই ফোন করেছে? তুমি দাও, আমি মুখ দিয়ে আসছি। কোথায় যাব আমি? ফোন নিয়ে এসেছি, লাইনে আছে, কথা বল। শিফা অহুর দিকে ফোন এগিয়ে দিল। ও পেছনে সরে যায়। আমি মুখ ধুয়ে আসি, তারপর। মুখে লালা শুকিয়ে গেছে, আছে লেগে। কথা শোনা মাত্র শিফা অব্র দুজনেই উচ্চস্বরে হেসে উঠল। অব্র ফোনের ওপাশ থেকে বলতে থাকে, ওহু। কথাটা শোনা মাত্র ওর ছটফটানি বন্ধ হয়ে যায়। ঠোঁট বাঁকিয়ে নিজের হাত থেকে ফোনটা শিফার থেকে এগিয়ে নেয়। অব্রর দিকে এক নজর তাকিয়ে চোখ সরিয়ে ফেলে। কিরে, তোর কি হয়েছে? অব্র, কিছু হয়নি। তাহলে নিজের দিকে তাকিয়ে আছিস যে? ফোনের দিকে তাকা। ওহু মাথা নাড়িয়ে না বোধক উত্তর জানায়, যেন সে তাকাবে না। ওহু, এই ওহু, কি হয়েছে তোর? ওহু এবার ফোনের দিকে তাকিয়ে নির্গালাপ সংলাপ সুরে দিল, অব্র ভাইয়া কবে আসবেন আপনি? কথাটা শোনা মাত্র অব্রের বুকটা ধক করে উঠল। নিঃশ্বাস তীব্র থেকে তীব্র হতে শুরু করলো। মুহূর্তে ঠোঁট জোড়া মুচকি হাসি উদা হয়ে গেল। এই প্রশ্নের উত্তর তো অব্র নিজেও জানে না, যার তরুণ চাপা কণ্ঠে কাঠবিড়ালির প্রশ্নের উত্তর দেয়, আসবো, খুব তাড়াতাড়ি আসবো, তুই চিন্তা করিস না, কেমন? উহা আবারও মাথা নাড়ল। অব্র পুনরায় বলে উঠল, তুই ভালো করে পড়ালেখা কর, আর একদম দুষ্টুমি করবি না, কেমন? ও পুনরায় মাথা নাড়ল। এভাবে অব্র এবং ওহুর বেশ কিছুক্ষণ কথা বলে। অব্র প্রতিদিনের মহলে ফোন দেয়, সবার সাথে কথা বলে, ওহুর সাথেও দুষ্টুমি করে। ওহুর কথা ভালো লাগে তার, অন্তত একাকী তো লাগে না। অব্র ভার্সিটিতে যায়, ক্লাস করে, মনোযোগ দিয়ে পড়াশোনা করার ট্রাই করে। এখন অব্র যেন দ্বিতীয়বার কাঠবিলার থেকে দূরে সরে আসতে না হয় তাকে। মলে থাকাকালীন যদি অব্র ভালো করে পড়াশোনা করতো, তাহলে হয়তো আজ আর তাকে বিদেশে পড়াশোনা করতে আসতে হতো না। ডেভিডের সাথে অব্রর বেশ জমেছে বন্ধুত্ব। ওহু প্রতিদিন স্কুলে যায়, তবে তেমন আর দুষ্টুমি করে না। এখন দুষ্টুমি করলে কে বাঁচাবে? কেউ তো নেই তাকে বাঁচানোর জন্য। স্কুল থেকে সে একা একা নিহারকে নিয়ে পুরো মহল টই করে ঘুরে। নিহা যেন ওহুর এক ছোট সঙ্গী। অব্র শুধু সময়ের অপেক্ষা করছে, কবে সে আবার মহলে ফিরবে। একটা সময় যেন একটা বছরের মতোই লাগছে অব্রের কাছে। কিছু মাস পর আলিনা খান অন্দর হলে বসে পান বানাচ্ছিলেন ওহুর দাদিমার জন্য। হঠাৎই মহলের ল্যান্ডলাইনে ফোন আসে। তিনি পানের থালা রেখে টেবিলের কাছে এগিয়ে যায় ফোন রিসিভ করার জন্য, কিন্তু ততক্ষণে ফোনটা কেটে যায়। তিনি আগ্রহ নিয়ে আবার ফোনের সামনে এগোলেন না, পেছনে ব্যাক করে আবার চলে আসতে লাগলেন। তখনই পুরোনায় ল্যান্ডলাইন থেকে বেজে উঠল আবার। তিনি দ্রুত পা চালিয়ে ফোনটি রিসিভ করেন। হ্যালো, কে বলছেন? ফোনের ওপাশ থেকে কোনো এক বয়সী পুরুষালী কণ্ঠে থমথমে হয়ে উঠল, আসসালামু আলাইকুম, বড় সাহেবা বলছেন নাকি? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলছি। আপনার পরিচয় কি? পুরুষালী কণ্ঠটি পুনরায় ভুতুড়ে কণ্ঠে বলতে থাকে, আমি ওহুর বিদ্যালয় থেকে ওহুর শিক্ষক বলছি। ও আচ্ছা, বুঝেছি, জি বলুন। আসলে সাহেবার মধ্যে থেকে কি কেউ স্কুলে আসতে পারবেন? জরুরি প্রয়োজন ছিল। তারা তো কেউ মহলে নেই। কি দরকার হঠাৎ আমাকে বলুন। দরকার ছিল ওর অভিভাবকের মধ্যে কাউকে আসতে হবে সাহেবা। কেন, কোনো সভা আছে নাকি আজ? আচ্ছা, আমি দেখছি বিষয়টা।
জি, কাউকে দ্রুত স্কুলে পাঠান, এ বলে ফোনটা কেটে দিল। আলিনা খান কিছু বলার সুযোগ পেল না। তো এই বিষয়টা চিন্তার লাগলো, এরকম কিছু হয়নি হয়তো। তিনি তো আর জলদি আজমল খানকে ফোন দিল, আশফাক খানকেও ফোন দিলেন, তবে ওই দিন আর কেউ ফোন ধরলো না। অতঃপর বাধ্য হয়ে আশাফের ফোনে ফোন দিলেন। কিছু সময় ফোন বাজতে আশাফ ফোন তুললো। আসসালামু আলাইকুম মামি। ওয়ালাইকুম আসসালাম। আশাফ তুমি কই বাবা? জবাব আসে, মামি আমি তো বাড়িতেই আছি। কেন, কোনো দরকার? হ্যাঁ, একটু দরকার ছিল। ওহুর স্কুল থেকে ফোন এসেছে, জরুরি দরকারে তৎক্ষণিক কাউকে যেতে বলছে। তোমার মামারা সবাই ব্যস্ত, ফোন ধরছে না কেউ। তুমি একটু ওহুর স্কুলে গিয়ে দেখবে কি হয়েছে। ও আচ্ছা, সমস্যা নেই মামি, আমি দেখছি, আপনি টেনশন করবেন না। ঠিক আছে। বিষয়টা ওহুর আমি কেউ জানিয়ে দিল আলিনা খান। তিনিও বেশ চিন্তা করছেন, নারী মন সন্তানের জন্য কু ডাকছে। কিছু সময় পরই আজমল খান ফোন ব্যাক করলো। তড়িঘড়ি করে আলিনা খান ফোন রিসিভ করলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, ফোন দিয়েছিলে? কিছু হয়েছে নাকি? না আসলে তেমন কিছু না, ওহুর স্কুল থেকে কল এসেছিল, জরুরি প্রয়োজনে কোনো অভিভাবককে ওহুর স্কুলে যেতে বলেছিল। বিষয়টা ভালো লাগছিল না, তাই আশাফকে পাঠিয়েছি স্কুলে। আপনি অবসর থাকলে একটু গিয়ে দেখে আসতেন, নয়তো ছোট ভাইজানকে পাঠাইতেন। আচ্ছা আমি যাচ্ছি। আশা ব্যস্ত আছে? আশফাক ব্যস্ত আছে। ঠিক আছে তাহলে যান। আজমল খান তড়িঘড়ি করে বেরিয়ে পড়ল ওহুর স্কুলের উদ্দেশ্যে। কি জানি কি হয়েছে, ওপরওয়ালা ভালো জানে। মেয়েটা যে হারে বজ্জাত। আশাফও বেরিয়ে পড়েছে। 5 কিংবা 6 মিনিটের মধ্যে দুজনেই ওহুর স্কুলে পৌঁছে যায়। ওহুর আমিজান নিহাকে নিয়ে সোফায় বসে পা দোলাচ্ছে। তার মন কেন জানি কু ডাকছে, তিনি স্থির হয়ে থাকতে পারছে না। আলিনা খান এবং আসমিন খানের সহধর্মিনী ওনাকে সান্ত্বনা দিচ্ছে যে অযথাই তিনি চিন্তা করছে। শিফা স্কুলে গিয়েছে। আজমল খান গাড়ি থেকে নেমে বিদ্যালয় গেট পেরিয়ে ভেতরে ঢুকে বিদ্যালয়ের দক্ষিণ পাশে কিছু মানুষ সমাগত দেখা গেল, সবাই চেঁচামেচি করছে। এছাড়াও বিদ্যালয়ের পরিবেশ শান্ত, হয়তো ক্লাস চলছে। কৌতূহল নিয়ে সামনে গিয়ে গেলেন। সামনে থেকে চেঁচামেচির আওয়াজ বেশ পরিচিত লাগলো আজমল খানের। তিনি দ্রুত পা চালিয়ে পৌঁছালেন। লোককে সরিয়ে ভিড়ের মধ্যে প্রবেশ করতে তিনি ভুরু কুঁচকে চেঁচামেচি করা অবয়কে দিকে তাকালো। এত আর কেউ না, তার ভাগ্নে আশাফ। তিনি আর একটু সামনে এগোলেন। সামনে দৃশ্য, আজমল খানের পা থেমে গেল। বিল্ডিং এর পাশ ঘেঁষে পিচ ঢালা রাস্তায় রক্তের স্রোত বয়ে যাচ্ছে। জমাট বাঁধা লাল রক্ত যেন শুকিয়ে গেছে। আজমল খানের বুকের ভেতরে অজানা কারণেই মোচড় দিয়ে ওঠে। আশাফ দৌড়ে সে ধরফর করলো আজমল খানকে, বলতে লাগলো, মামা মামা। তারা কিছু বলছে না আমাকে। আমাদের ওহু কোথায় মামা? আপনি জিজ্ঞেস করেন তাদের। আমি ওহুর ক্লাসে চেক করেছি, সেখানে ওহু নেই। আজমল খান চক্ষু রক্তবর্ণ ধারণ করে শিক্ষকের সন্নিকটে যায়। তাতে দাঁত চেপে হুঙ্কার দিয়ে ওঠে, আমার মেয়ে কোথায়? আশাফের রাগের বাঁধ যেন ভেঙে গেল। জোরে চিল্লিয়ে বলে উঠল, আজ ভাগ্য ভালো আমাদের অব্র এখানে নেই, নয়তো হয়ে যেত যে কোনো কিছু একটা। আপনাদের কল্পনার বাহিরে। শিক্ষকগণ সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আজমল খান এবার গগনবিদারী গর্জন করে উঠল, ওহু কোথায়? নিয়ে আসুন এক্ষুনি, এই মুহূর্তে। তাদের মধ্যে থাকা একজন মধ্যবয়স্ক শিক্ষক সামনে এগিয়ে এসে বলল চাপা কণ্ঠে, সাহেব আমাদের ভুল বুঝবেন না। ওহু আসলে ওহু আজ স্কুলের ছাদে খেলা করছিল। আমরা শুনেছি যতটুকু, হঠাৎই যেন কি থেকে কি হয়ে গেছে। ছাদের রেলিং টপকে পিছলে পড়ে 4 তলা থেকে নিচে পড়ে গেছে। কথাটা শোনা মাত্রই আজমল খান এবং আশাফ যেন আকাশ থেকে পড়ল। নিজেদের কানকে বিশ্বাস করতে পারছিল না তারা। সে যেন যেটা শুনেছে সেটা যেন পরিণত না হয়। ভাবতেই পায়ের নিচে তলে মাটি যেন সরে গেল। আজমল খান ইতিমধ্যে বুকের বাপাস চেপে ধরেছে। আশাফ দ্রুত এসে আজমল খানকে জাপটে ধরল। আজমল খান নেতিয়ে গেছে। হুঙ্কার দেওয়ার মতো শক্তি যেন তার বিদ্যমান নেই। তবুও জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলে উঠলেন, আমাদের ওহু এখন কোথায়? সাহেব আমরা ওকে হসপিটালে নিয়ে গেছি, সেখানে আমাদের স্যারেরাও রয়েছে। আজমল খান পুনরায় বলে উঠলেন, আপনাদের আমি পরে দেখে নিব। সবাই আজমল খানের কথা শুনে মাথা নিচু করে রইল। খান পরিবারের ক্ষমতা সম্পর্কে সবাই অবগত। যাওয়ার সময় আশাফ সবাইকে উদ্দেশ্য করে আবারও বলে উঠল, শুকরিয়া আদায় করুন ওপরওয়ালার নিকট, আজ সেখানে উপস্থিত নেই, নয়তো
গাড়িতে বসে সবাই এই বিষয়ে জানতে লাগলো আজমল খানের থেকে। দ্রুত হাসপাতালে পৌঁছানোর জন্য সবাইকে বললেন। ইতিমধ্যে মহলে জানাজানি হয়েছে ওহুর ব্যাপারে। ওহুর আম্মিজান হাউমাউ করে কান্না করছে, লুটিয়ে পড়েছে ফ্লোরে। সবাই ওনাকে সামনে রাখার চেষ্টা করছে। কিছুজন মিলে ওহুর আম্মিকে গাড়িতে নিয়ে বসালো হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে। আজমল খান ও আশাফ হসপিটালে এসে পৌঁছেছে। রিসেপশন থেকে খবর নিয়ে দ্রুত ইমার্জেন্সি অপারেশন থিয়েটারের দিকে। সেখানে গিয়ে দেখলো বেশ কিছু শিক্ষক দাঁড়িয়ে আছে। আজমল খানকে দেখে সবাই মাথা নিচু করে ফেললো। ওহু কোথায়? ওহু কোথায়? ওহুকে সিটি স্ক্যান করার জন্য নিয়ে গেছে। সিটি স্ক্যান কেন? আমরা বলতে পারবো না, ডাক্তার জানে। আশাফ ডাক্তারকে খুঁজতে লাগলো, অবশেষে পেয়ে গেল। চেঁচাতে লাগলো, ডক্টর কি হয়েছে ওহুর? ডক্টর চাপা কণ্ঠে প্রত্যুত্তর দিল, দেখুন এখন আমরা কিছু বলতে পারছি না, মাথার ডান পাশে বেশ আঘাত পেয়েছে। আমরা সিটি স্ক্যান করতে পাঠিয়েছি, আপনাদের অপেক্ষা করতে হবে। সিটি স্ক্যানের মাধ্যমে জানা যাবে আসলে রোগীর কতটুকু সমস্যা হয়েছে বা কি হয়েছে। জি, আমরা ওকে ট্রিটমেন্ট দিব, ঠিক হয়ে যাবে আশা করছি। তবে আগে সিটি স্ক্যানটা করা শেষ হোক। আমরা রিপোর্টের জন্য কিছু সময় অপেক্ষা করছি, নতুবা মস্তিষ্কের অবস্থা না জেনে পরবর্তী চিকিৎসা দিতে পারবো না। মস্তিষ্কের ব্যাপার স্যাপার বোঝেনি তো, উল্টাপাল্টা কোনো কিছু করলেই সমস্যা। না, এখন আমরা কি ওর সাথে দেখা করতে পারবো না? ডক্টর সাহেব ভুরু জোড়া কুচকে হতাশার সহিত উত্তর দিল, না, এখন আপনারা কেউ ওর সাথে দেখা করতে পারবেন না। আমি আন্তরিকভাবে দুঃখিত। প্রতিটি কথা যেন এক একটা পাথরের ছুরির মতোই লাগছিল সবার বুক পিঞ্জরে। ডাক্তার চলে যেতেই কথাগুলো যেন ইতিমধ্যে আশাফ খানের কপালে হাত চাপড়ে বসে পড়লেন চেয়ারে। আশাফ বেরিয়ে এসে রক্তের জোগাড় করছে। আলিনা খান সহ সকলে এসেছে হসপিটালে। ওহুর আম্মিজান খুবই ভেঙে পড়েছে মেয়ের এমন করুণ অবস্থা দেখে। সিটি স্ক্যানের রিপোর্টের অপেক্ষার জন্য সবাই অপেক্ষা করছে। শোকের বিষাদ নেমেছে সবার মুখে। আমরা ভার্সিটি থেকে সবেমাত্র অ্যাপার্টমেন্টে এসেছে। কাঁধ থেকে ব্যাগটা সোফায় হালকা ছুঁড়ে মারলো, অতঃপর ধপাস করে সোফায় বসে পড়লো। বেশ ক্লান্ত লাগছে তাকে, কপালে বিন্দুবিন্দু ঘাম জমেছে। একটু রিল্যাক্স হয়ে চোখ বুজতে থাকলেই সাদা ফুলের হাতা গোটাতে লাগলো। ওপরে কয়েকটা বোতাম খুললো, তবে সবগুলো বোতাম খুললো না। মাঝপথে পকেট থেকে ফোনটা বের করে আলিনা খানকে কল করলো, কিন্তু কল রিসিভ হলো না। পরপর কয়েকবার কল দিল শিফা এবং ওহুর আম্মিজানের ফোনেও, কিন্তু কেউ ফোন ধরছে না। অব্রর ফুপিজানের ফোনেও ফোন দিল, তিনিও ফোন ধরছে না। অব্রর বেশ অবাক হলো, মাথা ঘামালো না। সোফা থেকে উঠে গিয়ে ঘড়িটা খুলে বিছানায় ছুঁড়ে মারলো, তারপর শাওয়ার নেওয়ার উদ্দেশ্যে ওয়াশরুমে গেল। ফোনটা সোফার ওপর পড়ে থাকলো। ওহুকে ব্লাড ডোনেট করা হয়েছে। সিটি স্ক্যানের রিপোর্টে কিছু সময়ের মধ্যে চলে আসবে। সকলের কপালে চিন্তার ভাঁজ। কিছু হয়নি তো ওহুর? সবকিছু কি নিয়ে যেন ঠিক নিশ্চিন্ত হতে পারছে না কেউ। একজন নার্স এগিয়ে এসে রিসেপশন থেকে সিটি স্ক্যানের রিপোর্ট আনতে বলল। আজমল খান এবং আজমিন ডাক্তারের চেম্বারে বসে আছে, রিপোর্ট নিয়ে আসবে বলে কথা। আশাফ খান এবং পরিবারের বাকি সবাই ডাক্তারের চেম্বারের বাইরে অপেক্ষা করছে। আজমল খান করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে ডাক্তারের দিকে। সবাই প্রার্থনা করছে খারাপ সংবাদ যেন না শুনতে হয়। ডক্টর কিছু সময় নিয়ে রিপোর্টগুলো পর্যবেক্ষণ করে কন্দন নয়নে আজমল খানের মুখের দিকে তাকিয়ে হাঁক ছুঁইলেন। সরি টু সে মিস্টার আজমল খান। সরি শব্দটা শুনতেই আজমল খানের বা পাঁজরের স্পন্দন তৈরি হলো। থমকে গিয়ে আওড়ালো, কি হয়েছে ডাক্তার? আসলে ওর মাথার আঘাতটা বেশ জোরালো, আরও কিছু সমস্যা হয়েছে মেবি। ওর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। ছোট বাচ্চা তো, তার মস্তিষ্কের স্বাভাবিক গতি নিতে পারছে না। একটা অপারেশন করতে হবে আজকের মধ্যেই। ওর কিছু হবে না তো? দেখুন, বাঁচানোর মালিক ওপরওয়ালা, আমরা তো শুধু সর্বোচ্চ চেষ্টা করব। অপারেশন কখন করবেন ডাক্তার সাহেব? ডাক্তার হাত ঘড়ির দিকে তাকিয়ে উত্তর দিল, এখন তো বিকেল, রাত 12টার দিকে অপারেশন করব। আমরা কি একটু দেখা করতে পারবো সাথে? জবাব আসলো, সরি, এখন দেখা করতে পারবে না তার জ্ঞান নেই। তাও যদি একটু আপনারা অপেক্ষা করুন দয়া করে, যদি অনুমতি দিতে পারি দিব। আজমল খান এবং আজমিন খান ডক্টরের কথা শুনে বেরিয়ে গেল চেম্বার থেকে। বের হতে আশফাক খান সহ সকলে ঘিরে ধরে ওর অবস্থা শোনার জন্য। ভাইজান বলুন, ওর কি হয়েছে? কি হয়েছে? শিফার আব্বু
মামা কি বলল ডাক্তার? আজমল খান এবং আসমিন খান দুজনেই নিশ্চুপ, আর এদিকে সবাই একের পর এক প্রশ্ন করে চলেছে। ধীর পায়ে গিয়ে চেয়ারে বসলো আজমল খান। কিছু হয়নি, চিন্তা করিস না তোরা। আজ রাত 12টা একটা অপারেশন হবে, তারপরও ঠিক হয়ে যাবে। অপারেশনের কথা শুনে সবাই থমকে গেল। ওহুর আম্মিজান ভীতু কণ্ঠে আওড়ালো, অপারেশন কিসের জন্য ভাইজান? কথাটি বলে সবাই আজমল খানের দিকে তাকিয়ে রইল প্রত্যুত্তরের আশায়। ওই আর কি, মস্তিষ্কের নাকি ব্লাডিং হচ্ছে তাই। কথাটি বলতে দেরি ওহুর আম্মিজানের হাউমাউ করে চিৎকার করতে দেরি না। আলিনা খান ওহুর আম্মিজানকে চাপটে ধরল। আশাফ হাতের নখ কাটতেছে দাঁত দিয়ে। সে যেন অন্য কোনো কিছুর পূর্বাভাস পাচ্ছে। তার গলাটা শুকিয়ে আসলো। অব্র শাওয়ার নিয়ে সবেমাত্র রুমে আসলো। রুমে আসতে সোফার ওপরে ফোনটা তুলে নিল। শরীরে এখনো টাওয়াল জড়ানো, চুল থেকে টপটপ করে পানি পড়ছে, আর সেই পানির কিছু সময় পরপরই হাত দিয়ে ঝেড়ে অন্য পাশে ফেলছে, যার দরুন কপালে ছোট ছোট চুলগুলো এলোমেলো হয়ে আছে। ফোনটা হাতে নিতে দেখলো কেউ কল ব্যাক করেনি, শুধু আশাফের আম্মু বাদে। অব্র তার ফুপিকে কল দিল। কিছু সময় বাদে ফোন রিসিভ করলো। উতলা কণ্ঠে বলল, কেমন আছিস অব্র? আসসালামু আলাইকুম ফুপি। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আছি। অব্র প্রশ্ন ছিল, কখন থেকে ফোন দিচ্ছি, কেউ আমার ফোন তুলছে না কেন? অবশেষে তুমি কল ব্যাক করলে। সবাই হাসপাতালে, এই জন্য হয়তো। অব্র ভুরু কুচকে নিল। হাসপাতালে কথাটি শুনে আধশোয়া থেকে আবার ভালোভাবে বসলো। হসপিটালে কি করছে সবাই ফুপি? আরে তুই জানিস না, ও অ্যাক্সিডেন্ট করেছে, ছাদ থেকে পড়ে গেছে স্কুলের। কথাটা শোনা মাত্রই অব্রর হাত থেকে ফস করে ফোনটা নিচে পড়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে অব্রর নসারন্ত দিয়ে রক্ত বের হতে শুরু করলো। বুকের বাঁ পাঁজরটা শক্তভাবে চেপে ধরলো যেন। অব্রর মস্তিষ্ক জুড়ে সেই প্রতিচ্ছবি ভাসতে লাগলো। যেদিন অব্র মহল ছেড়ে চলে আসছিল, তার মনে সায় দিচ্ছিল না কিছু একটা অঘটন ঘটবে। তার পূর্বাভাস যেন তার অন্তরে জানান দিচ্ছিল। 7-5 না ভেবে জলদি উঠে পড়ল। টাওয়াল ছেড়ে তৈরি হয়ে নিল। আলমারি ওয়ারড্রোব থেকে প্রয়োজনীয় কাগজপত্র ছুঁড়ে মারল। ইমার্জেন্সি প্লেনের টিকিট সংগ্রহ করলো। রাত 10টার দিকে আজমল খান ও বাড়ির সহধর্মীরা সকল মহলে ফেরার উদ্দেশ্যে। ওহুর অপারেশন রাত 9টার দিকে শুরু হয়ে গেছে, তবে ওহুর আম্মিজান যেতে নারাজ। তিনি বেঁকে বসেছেন, ওহুকে তিনি নিয়েই ফিরবেন মহলে। তার আজহারি কাছে সকলে হার মেনে গেছে। বাড়ির সহধর্মীরা একে একে সবাই মহলে ফিরতে শুরু করেছে। গাড়ির মধ্যে আলিনা খান ফোন চেক করলো, দেখলো অব্র অনেকগুলো মিস কল দিয়েছে। তিনি ঝটপট ফোন দিল অব্রকে। সব জায়গা থেকে অব্রকে ফোন নট রিচেবল বলছে, ফোন লাগছে না। তিনি বেশ চিন্তায় পড়ল। সবার অজান্তে তার কাঠবিড়ালির সৈন্যকেটাকে আসার উদ্দেশ্যে প্লেনে চড়েছে, বিষয়টি সবার অজানা। রাত 11টার দিকে ওহুর মস্তিষ্কে অস্ত্রোপচার করা শেষে অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বেরোতেই আশরাফ খান একের পর এক প্রশ্ন করে উতলা কণ্ঠে ক্রন্দন শুরু করে দিল। ডক্টর, ওহু কেমন আছে? কি হয়েছে? অপারেশন ঠিকমতো হয়েছে তো? হ্যাঁ, আমাদের অপারেশন সাকসেসফুল হয়েছে, তবে এখন আমরা কিছু নিশ্চিত করতে পারছি না। কাল জ্ঞান ফিরলে আমরা বাকিটা বলতে পারবো। আমরা কি এখন ওকে দেখতে পারবো না? আচ্ছা, 1 মিনিট সময়, একটু দেখা আসতে পারবেন? এক নজরের জন্য। অনুমতি দিতে দেরি হলো। সবাই ওহুর রুমে ছুটে হাওয়া করেই দিতে দেরি হলো না। আশফাক দ্রুত এগিয়ে গেল মেয়ের দিকে। ওহুকে দেখে আশফাক খানের হৃৎপিণ্ড কেঁপে ওঠে। কি অবস্থা তার পরীর? মাথা চুল সব কেটে ফেলেছে, মাথা ভর্তি ব্যান্ডেজ, আর চোখের ছেয়ে গেছে সাদা ব্যান্ডেজের ছাপে। আরো ভীষণভাবে ফুলে ওঠে চোখ মুখ, যেন রক্তশূন্যভাবে ফুলে গেছে। কি অদ্ভুত, কি করুণ লাগছে তার সেই ছোট্ট পরীকে। বসন্তের গোধূলি দমকা হাওয়া বসছে কংক্রিটের শহরে। শীতল সুবাস, বসন্তের ঘ্রাণ বইছে চারপাশে। জীর্ণশীর্ণ গাছগুলোতে প্রাণ ফিরে পেয়েছে। নতুনভাবে গজানোর আশায় পুরনো পাতাগুলো ঝরে পড়েছে, কিন্তু কারো মনে বসন্তের ছোঁয়া নেই। সবার কপালে চিন্তার ভাঁজ। খানমহলের ফ্যামিলি ডক্টর ওহুর রিপোর্ট চেক করে দেখছে, বারবার উল্টিয়ে পাল্টিয়ে রিপোর্টগুলো পড়ছে। হাসপাতালে রাত্রি যাপন করে সকালে খানমহলে ফিরে গেছে তারা, পরবর্তীতে পুনরায় আসবে বলে। তবে আশাফ খান এবং তার সহধর্মিনী রয়ে গেছে। তারা গতকাল থেকেই পাহারা দিচ্ছে।
ওহুর নানি বাড়ি থেকেও লোকজন এসেছে হাসপাতালে দেখতে তাকে। পরবর্তীতে আরো অনেকে আসবে। ওহুর নানা মশাই হলো চট্টগ্রামের একজন প্রভাবশালী অঞ্চলের শাসনকর্তা শেখ নওয়াজউদ্দিন শাহিদ। তিনিও ছুটে এসেছে নাতনিকে দেখতে। ওহুর ফুপিজান ফুপাজান সবাই এসেছে। দুপুর 2টা। আলিনা খান পুনরায় হসপিটালে এসেছে। তিনি বেশ চিন্তায় আছে। গতকাল রাত থেকে অব্রকে ফোনে পাচ্ছে না, তবে ফোন লাগছে না। তার বিবর্ণ মুখটা দেখে ওহুর আম্মিজান চাপা কণ্ঠে শুধালো, কি হয়েছে ভাবি? আপনাকে বেশ চিন্তিত লাগছে, কোনো সমস্যা হয়েছে আবার? না তেমন কিছু না, ওই আর কি, অব্রের সাথে কথা হচ্ছে না কাল রাত থেকে। ওহুর আম্মিজান ভুরু কুঁচকে তাকালেন, আওড়ালেন, কি বলছেন? আপনি ফোন দেননি অব্রকে? ফোন দিয়েছি, ফোন তো লাগছে না। তাহলে ভাইজানকে বলুন বিষয়টা। এখন বলতে সাহস পাচ্ছি না ভাবি, পরে বলবেও। ছোট আপা কি চলে গেছে নাকি? হ্যাঁ আপা তো চলে গেছে, সকাল সকাল ভাইজানের সাথে। আশফি রয়েছে, সে শিফার সাথে মহলে ফিরে গেছে। আর আশাব কোথায়? আমি কাল রাত থেকে আশাবকে দেখছি না, হয়তো চলে গেছে। ছেলেটা তো দৌড়াদৌড়ি করলো অথচ বলে গেল না। আজমল খান, আসমিন খান, আশাব খান সবাই উপস্থিত হাসপাতালের করিডোরে। আলিনা খান এবং ওহুর আম্মিজান কথা বলতে ব্যস্ত। তাদের দুজনের কপালে চিন্তিত উৎকণ্ঠার ভাঁজ। সন্তানের একজন বাঁচার লড়াইয়ে নেমেছে, আরেকজন নিরুদ্দেশ। কোথায় আছে কোনো অবস্থানের চিহ্ন নেই। সকলের অবস্থানের জায়গা বেশ নির্ভর। নির্ভয়ে আছে সহধর্মীরা চেয়ারে বসে আছে, অপরদিকে বাকি সকলেই দাঁড়িয়ে আছে। সবাই হিসেব করছে 8-9 জন তো হবেই, মোটামুটি একটা জনসমাগম স্থানের মতো। সকলের উৎকণ্ঠা করতেই ধরফর করে হাসপাতালে করিডোরে হাঁপাতে হাঁপাতে প্রবেশ করে এক তরুণ যুবক। সবাই কৌতূহল দৃষ্টিতে তাকায় সে অবয়কের পানে। হতভম্ব মুখশ্রী দেখে ভুরু কুঁচকে তাকিয়ে সবাই। কেহ কেহ যেন অষ্টম আশ্চর্য দেখে ফেলল প্রতিক্রিয়া। আলিনা খান চেয়ার ছেড়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, বিবর্ণ মুখশ্রীতে তাকিয়ে আছে। কাকে দেখছে সবাই? কেন সকলের মুখে এমন আশ্চর্যের মিশ্রণ? কে সে? এই সময় কেন এখানে এসেছে? হাঁপাচ্ছে বা কেন তার প্রতিশ্রবী? সেই তরুণ যুবকের প্রতিশ্রবী আর কারো নয়, স্বয়ং সুভিন্ন দেশি থেকে ছুটে আসা কাঠবিড়ালির আবরার খান আব্র। আজমল খান যেন নিজের অখিযুগলকে বিশ্বাস করতে পারল না। এখন আব্র এখানে কিভাবে? শুধু আজমল খান কেন, সবারই একই প্রশ্ন। অব্র তুই এখানে আসবি তো আগে বলিসনি কেন বাবা? অব্র যেন ঠের দাঁড়িয়ে আছে, কোনো শব্দ আওড়াচ্ছে না। তার চোখ যেন ভয় কিংবা বিদ্রোহের প্রতিচ্ছবি। দেখতে পাচ্ছে আলিনা খান পরনে থাকা সাদা শার্ট ঘেমে লেপটে গেছে তার শরীরে, কপালে চেয়ে ঘাম পড়ছে। অব্র উত্তর দিচ্ছ না কেন? বাংলাদেশে তুমি কি করছো? অব্রর বাবা, বলো আমায় কি হয়েছে, কোনো সমস্যা নাকি? অব্র তুই দেশে ফিরেছিস বললি না তো? এক একজনের এক এক কথা, কোনো সমস্যা আছে কি তোর সেখানে বাবা? আর তুই এখানে ঘেমে আছিস কেন? অব্র কিছু বল আমাদের, না হলে আমরা বুঝবো কিভাবে? সবাই অব্র দিকে তাকিয়ে উৎকণ্ঠা দৃষ্টিতে তার প্রশ্নের প্রত্যুত্তরে আসায় সবাই পুনরায় হতভম্ব হতেই অব্র শীতল কণ্ঠ, ওহু কোথায়? সবাই অব্রের কথা শুনে আরেকবার বিষম খেল। সবাই বড় বড় চোখ করে তাকাচ্ছে অব্রর দিকে। কি হয়েছে এই ছেলের? ওহুর জন্য ছুটে এসেছে এই ছেলে এত তড়িঘড়ি করে, তাও আবার কাউকে না বলে। সবাই পুনরায় চমকে গেল। অব্রের হুঙ্কার দিয়ে গর্জে উঠল, ওহু কোথায় আম্মা? আজমল খান ছেলের হুঙ্কারের প্রত্যুত্তর দিল দাঁতে দাঁত চেপে, তুমি ওহুর জন্য চলে এসেছো? আমাদের একবার জানানোর প্রয়োজন মনে করলে না? প্রবাদে আছে বাপের ছেলে বাপের মতোই হয়। সকলের মতে আজমল খানের রাগ চটা স্বভাব অব্র পেয়েছে, এবং অব্রের রাগটা বোধহয় তার থেকে একটু বেশি। ওহু আইসিইউতে আছে। অব্র নিজের মায়ের থেকে আলতো হাত ছাড়লো, সজোরে দৌড় দেয় আইসিইউর উদ্দেশ্যে। পেছনে ছুটলো আলিনা খান নিজেও, কিন্তু আইসিইউ রুমে ঢোকার অনুমতি নেই এখন। নিরুপাত্তা রক্ষী এবং কিছু নার্স আটকে ধরে অব্রকে। অব্র তাদের ওপর চিল্লাচিল্লি শুরু করে। এক পর্যায়ে বিষয়টা হাস্তাদস্তির রূপ নেয়। পরিস্থিতি অবনতি হলে আজমল খান এবং বাকি সবাই মিলে অব্রকে সেখান থেকে আনার চেষ্টা করে। হট্টগোল দেখে একজন নার্স কেবিন থেকে ডক্টরকে দ্রুত ডেকে আনলো। ডক্টর উত্তেজন এবং প্রতীক্ষ লক্ষ্য দেখে অব্রকে ভেতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হলো, শুধু অব্রকে। অব্র তড়িৎ গতিকে ছুটতে যায় তার কাঠবিড়ালির প্রাণে। কেবিনে ঢুকে ওহুর অবয়কের ওপর দৃষ্টি পড়তেই অব্রের হৃৎপিণ্ড যেন থমকে গেল। হৃদস্পন্দন তীব্র থেকে তীব্র হতে শুরু করলো।
সেই কম্পন শব্দ যেন শুধু সেই শুনতে পাচ্ছে। বাম পাঁজরের কাঁপুনি বছরের পর বছর এই তরুণ যুবকের বলিষ্ঠ দেহ যেন নাড়িয়ে তুলতে পারে। অব্র ধীর পায়ে ওহুর মুখশ্রীর পানে এগিয়ে যায়। তার নজর আরো স্পষ্ট হয় ওহুর থেতলে যাওয়া অবয়ব দেখে। পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। ধপাস করে ফ্লোরে বসে পড়ে সে। বুকের বাঁ পাশে শক্ত করে চেপে ধরে, তবু যেন ব্যথা নিবারণ হয় না। বেশ খানিকটা পলক ফেলার পর পুনরায় মাথা উঁচিয়ে তাকায় কাঠবিড়ালির মুখপানে। আর সইতে না পেরে ছোট্ট বাচ্চার মতো ডুকরে কেঁদে ওঠে অব্র। ওহুর মুখের দিকে তাকিয়ে অব্রের ভেতরে সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। চাঁদের মতো মুখখানার কি করুণ অবস্থা। অব্র 12টা বছর কত সামলে রেখেছিল, আর এই 2 দিনে কি একটা অবস্থা হয়ে গেছে। আজ সেই ওহুর কি নাজেহাল অবস্থা অব্রের অনুপস্থিতিতে। অব্র কি নিজেই এর জন্য দায়ী? কাঁপা কাঁপা হাতে ওহুর চোয়াল জোরে স্পর্শ করে। এখনো চক্ষুদয় ভারী ভারী বিদ্যমান। বাড়িধারা গড়বে এখনই। এই ওহুরে ওঠ না। এই ওহু দেখ, আমি আইছি। ওহুরে আমি আসছি তো, কিন্তু তোর জন্য কিছু আনতে পারি নাই রে। এই আমার কলিজা, তাকা আমার দিকে তাকা। তুই না বলছিলি আমি তাড়াতাড়ি আইতাম? আমি আইছি তো, এবার দেখ। এই ওহু ওঠ না, ওঠ। গোসা করছিস না আমার সাথে? তুই ওঠ, আমার একবার ডাক। আমি তোর কসম তোর থিয়ে আর যাবো না কোথাও। তুই গোসা কর আমার সাথে। গোসা কর না কলিজা, তোর কিছু হলে আমি বাঁচতাম না। এই এই দেখ আইসি, দেখ না, একবার দেখ। পুপে কেঁদে ওঠে অব্র। আইসিউর পেটে মাথা ঢুকে বিনা বাধায়। কান্নার বেগ ভেঙে গেছে, যেন উন্মাদ শিশুর মতো আবদার ছুড়ে দিয়েছে। চোখ মেলে তাকায় ওহুর দিকে। তার হাত দিয়ে চোখ মুখ মুছে পুনরায় আহাজারি করতে থাকে। ওহুর 2 হাত নিজের আয়ত্তে এনে মুষ্টিবদ্ধ করে বাঁ পাঁজরে চেপে ধরে। অতবার ব্যথিত হৃদয় নিয়ে উদ্দেশ্য করে বলে ওঠে, ওহু ওহু, এই ওহু দেখ, এখানে ভীষণ ব্যথা করছে রে। তুই দেখছিস না এই ব্যথা? তুই সারাতে পারবি। আমার অনেক অনেক কষ্ট হইতেছে। আমি এখন যতটা নিবারণ করছি তার থেকেও বেশি সহ্য করছি। তোর কিছু হলে আমি শেষ হয়ে যাব, তোর লই শপথ। এই বলে অব্রর হাতের বাঁধন আগলা করে ছেড়ে দেয়। ওহুর হস্তজোড়া 2 চোখ ঢলে কেবিন থেকে বেরিয়ে যায়। কোনো কথা বলে না কারোর সাথে। পুরুষ মানুষ নাকি কান্না করে না এত সহজে। বুকের ভেতর সব দুমড়ে মুচড়ে ওঠে, তখন নাকি তাদের বাঁধ ভেঙে যায়। নিজের বুকের ভেতরে চলা তাণ্ডব নীলা দিকে অশ্রু গড়া ধারা গড়িয়ে পড়ছে। তাহলে এই তোর তাজা যুবক কান্না করছে। বাহিরে বেরিয়ে দেখা গেল অব্রর দিকে তাকিয়ে আছে সকলে। অব্র কোনো কিছু বলল না। নীরবতা ভেঙে অব্রকে উদ্দেশ্য করে শুধালো, এখন চল তাহলে মহলে বাবা। অব্র শীতল কণ্ঠে স্পষ্ট জবাব, না মা, আমি এখন যাব না, পরে যাব। তাহলে এখন এখানে কি করবি? এখানে থেকে ওহুর জ্ঞান ফিরবে কখন? ডক্টর বলেছে 24 ঘন্টা বাদে, মানে আজ রাত 11টার দিকে জ্ঞান আসবে ওর। তাহলে ঠিক আছে, তোমরা মহলে ফিরে যাও, আমি এখানে আছি। কাকি তোমরাও চলে যাও, ইচ্ছা করলে, চিন্তা করো না। আমি এখন যাব না অব্র। ওহুর আম্মি যান। অব্র আশ্বাস করলো, কাকি যাও, আমি বলছি তো, কিচ্ছু তো হবে না। তোমরা রাতে আবার এসো। ওহুর আম্মি যান অব্রকে নিজে থেকে বেশি ভরসা করে, এমনকি সকালে বিশ্বাস করে ওহুর প্রতি অব্রের অগাধ দায়িত্ববোধ আছে। নজর এড়ায়নি এটা কারো। মহলের সকলেই এই বিষয়ে অবজ্ঞ। একে সবাই চলে গেল। অব্র একা কেবিনের বাইরে চেয়ারে হেলান দিয়ে বসে রইল। শরীরে লেপটে থাকা শার্ট থেকে ঘামের গন্ধ ভেসে আসছে, তবুও কেবিন থেকে যেন তার নজর সরছে না। কিছু মুহূর্ত বাদেই ডেভিডের কল রিসিভ করলো। ইউনিভার্সিটি থেকে জরুরি প্রয়োজন 3 দিনের ছুটি ম্যানেজ করতে হয়েছে অব্রর। অতঃপর কিছু কথা বলে অব্র কল কেটে দেয়। শরীরের ঘাম শুকিয়ে যাওয়ায় বেশ ক্লান্ত লাগছে নিজের অব্রের কাছে। এদিকে খানমহলের তুলকালাম কাণ্ড রটে গেছে। অব্র দেশে ফেরায় সবাই চমকে গেছে। বেজায় খেপেছে আজমল খান। ছেলের এরম হুটহাট কাণ্ডে তিনি মোটেও পছন্দ করেননি। এই দুর্ঘটনার পেছনে কি কারো ষড়যন্ত্র আছে কিনা তিনি তা খুঁটিয়ে দেখবে। মহলে ফিরে আলিনা খানের সাথে রাগ ঝাড়লেন আসমিন খান। শান্ত করতে চাইলেন। আশাব খান মহলে ফিরে রুমে গিয়ে শুয়ে পড়েছে। রাত থেকে 2 চোখ এক করতে পারে না। আজমল খান সবাইকে নির্দেশ দিল রাত 10টায় হাসপাতালে যেতে হবে। ওহুর দাদিমা ওহুর দুর্ঘটনার কথা শুনে কাতর হয়ে পড়েছে।
আজমল খান তার মায়ের পাশে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ওহুর কিছু হবে না। সবাই যার যার মতো তৈরি হয়ে নিল। 10:30-এর দিকে মহল থেকে 5 কিংবা 6টা গাড়ি ছুটলো এক এক সারিতে হাসপাতালের উদ্দেশ্যে। 11:40 ঘড়ির কাঁটা ছুটতে চলেছে তার নিয়মে। নিস্তব্ধ রজনী, বসন্তের রাত। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে ওহুর জ্ঞান ফেরার প্রত্যাশায়। সবাই হৃদস্পন্দন তীব্র থেকে তীব্র গতিতে ধুকপুক করছে। কক্ষে সবাই যে নীরবতা পালন করছে, এক দৃষ্টে তাকিয়ে সবাইকে ওহুর মুখের পানে। কখন সে পাপড়ি চোরা মেলে তাকাবে। স্তব্ধ রাত, শুনশান প্রকৃতি। রাত তখন 12:12। শুয়ে থাকা দ্বাদশীর হাতের আঙ্গুল কিঞ্চিত নড়ে ওঠে। সকলের উষ্ঠজোড়া প্রসারিত হয়। অনেকবার প্রচেষ্টায় ধীরে ধীরে চোখ মেলে তাকায় দ্বাদশী। এক চোখে ব্যান্ডেজের দিকে ঢাকা, অন্য চোখ মৃদু মৃদু করে দৃষ্টিতে তাকালো। সকলের চোখ জোড়া হেসে ওঠে। কারো কারো চোখে পানি টলমল করছে। মেয়েকে গিয়ে জড়িয়ে ধরে ওহুর আম্মি। পাশে থাকা আশফাক খানও চোখ ঢেলে পানিটা মুছে নিল। অব্র একদৃষ্টে তাকিয়েছিল ওহুর দিকে, অন্যদিকে চোখ ধরা মৃদু দৃষ্টিতে সকলের পানে সকলের ঠোঁট জোড়া কাঁপছে, চোখে জল। অব্র একদৃষ্টে তাকিয়ে আছে তার ওই দিকে। সে যেন চোখে বিশ্বাস করতে পারছে না। তার কাঠবিড়ালি তার সাথে করা গোসা ভেঙে চোখ মেলে তাকিয়েছে। নিমিষেই ওহু অব্রের দিকে তাকালো। অব্র চোখে পুনরায় জল চিকচিক করছে, তবে এটা সুখের কান্না। অব্র আশেপাশের মানুষের কথা কোনো কিছু না ভেবে ওহুর ডান হাতে একটা ছোট্ট চুমু দিল। নিমিষে ওহু অব্রের হাতখানি সরিয়ে দিল। অব্র কিছুটা চমকে ওঠে, অতঃপর ম্লান হেসে শুধায়, কি রে ওহু, কি হয়েছে? আমার সাথে রাগ করেছিস নি? আমি আসছি তো, সবাই আইছে, দেখ আমি তোর অব্র ভাই। অব্রর মুখ মুচকি হাসি, চোখে জল বিদ্যমান। অব্রের পাঁজরের স্পন্দন বিদ্যুতের গতিতে ছুটছে, কিন্তু সবাই হতাশ করে দিয়ে অব্রকে উদ্দেশ্য করে স্তব্ধ কণ্ঠে আওড়ালো। অব্রের দিকে তাকে, কে আপনি? সংলাপটি শুনতেই অব্র যেন স্তব্ধ হয়ে গেল। মনে করে ভুল শুনেছে। উধাও হয়ে যাওয়া হাসিটি জোরপূর্বক টেনে আনলো। এই প্রত্যাশা সে ভুল শুনেছে। মুহূর্তেই অব্রর মতো আবারও হাসি উধাও হলো। ওহুর আম্মি জান ওহুকে ছেড়ে দিল। ভুরু কুচকে তাকায় মেয়ের দিকে। কি হয়েছে তার মেয়ের? আশাফ খান সহ সবাই উৎকণ্ঠা নিয়ে এগিয়ে আসে। তবে ডাক্তার সাহেব সবাই ওহুর পানে ছুটে আসে। তিনি ওহুকে চেক করতে লাগলো। জোরপূর্বক হাসলো অব্রকে। কেন জানি গলার শব্দ বের হচ্ছে না। পরবর্তী শব্দে উচ্চারণ করতে বুকের পাঁজরটা ব্যথায় চিনচিন করছে। হাত পা যেন অবশ্যই আসছে। অব্রর ব্যথা তীব্র হতেই ডাক্তার নিরুদয় সংলাপ হয়ে উঠল। আমি যেটার ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হয়েছে। ও চিরদিনের জন্য তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। সবার অবস্থান যেন বরফের ন্যায় জমে গেল। ডক্টরের কথা শোনা মাত্র অব্রর মস্তিষ্কের প্রতিছবি আঁকতে লাগলো। চোখের সামনে নিজের হাতে গড়ে তোলা 12 বছরের মজবুত প্রাচীর মুহূর্তে ভেঙে পড়ে যায়। এক বাক্যে, কে আপনি? ওহুর আম্মি জান এবং আব্বু হাউমাউ করে কান্না করতে শুরু করলো। তাদের মেয়ে সবাইকে ভুলে গেছে, তবে অব্র তা মানতে নারাজ। অব্র বিশ্বাস করে না তার কাঠবিড়ালি তাকে ভুলে যেতে পারে। শেষ ভরসা ওহুর হাত জোড়া নিজের মুঠোবর্তী করে নিয়ে জোরে জোরে চিল্লাতে লাগে, এই ওহু, এই আমারে ভুলা যাস নাই। আমি সত্যি কথা বলতেছে না ডাক্তার, মিথ্যা বলতেছে, তুই বল। কিন্তু ওহুর অব্রের প্রশ্নের কোনো উত্তর দেয় না। সে কিভাবে দিবে? সে সত্যি সত্যি স্মৃতি চিরদিনের জন্য ভুলে গিয়েছে সব। কি করেছেন আপনি মিস্টার আব্র? এরকম করবেন না। সে সত্যি স্মৃতি ভুলে গেছে। এই স্মৃতি আর কখনো ফিরে আসবে না। আপনি ওর ওপর বল প্রয়োগ করলে ওর মস্তিষ্ক আরো খারাপ হয়ে যাবে। কথাটা শোনা মাত্রই বসা থেকে উঠে ডক্টরের গলা চেপে শীতল কণ্ঠে রক্তম বর্ণ ধারণ করে দাঁতের চাপ চেপে কর্কশ গলায় হাঁক ছুড়ল অব্র, আমার ওহুর কিছু হয়নি। তুই ওর স্মৃতি শক্তি ফিরে আয় না দিবি। আমি কিন্তু জানি না। টুট টুট, ওর স্মৃতি তুই আয়না দে। সবাই আকস্মিক ভয় পেয়ে গেল। ওহুকে ছেড়ে সবাই অব্রর বানে ছোটে। আজমল খান, আশাফ খান অব্রকে ছাড়তে ব্যস্ত, তবে অব্র সাথে তারা পেরে উঠল না। সবাইকে লক্ষ্য করে অব্রর ভয়ঙ্কর মুখশ্রী। এই চেহারা যেন কাউকে পরিচিত না, আজমল খান ব্যতীত। ডাক্তার নিজেই
নিজেকে বাঁচানোর জন্য কাশতে কাশতে বলে ওঠে, আপনি এরকম করলে ওহুর ভয় পাবে, তার শরীর আরও খারাপ হবে। কথাটা শোনা মাত্রই ডাক্তারের কলার ছেড়ে দিয়ে আশেপাশে তাকালো। রাগে ফুসতে ফুসতে আইসিইউ কক্ষ থেকে বেরিয়ে যায়। পিছন থেকে সবাই ডাকতে থাকে, অব্রর কানে এসে আওয়াজ পৌঁছালো না। দ্রুত পায়ে হেঁটে সে হসপিটালের বাইরে চলে গেল। বারবার শুধু মাথা চুলকাচ্ছে আর মুখ খিঁচছে। রাস্তার পাশে সাইড করে রাখা আজমল খানের গাড়ি নিয়ে ছুটল অব্র, ড্রাইভারের থেকে চাবি নিয়ে। ড্রাইভার চাচাকে অব্র ভয় পেয়ে যায়। ড্রাইভার চাচা দেখে অব্রকে, ভয় পেয়ে যায়। অব্র গাড়ি নিয়ে চলে যাওয়ার পর ড্রাইভার বিষয়টা আজমল খানকে ফোন করে জানিয়ে দেয়।